একাত্তর জার্নালে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে আজকে একাত্তর জার্নালের টেবিলে আছেন দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী এবং এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। জাহেদ চৌধুরী, আপনার কাছে ছিলাম। আমি একটু বলি, আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী, তার একটি বাইট আমরা দেখলাম, তার একটি বক্তব্য আমরা দেখলাম। সেখানে তিনি বলছেন, এই তোমাদের চিৎকারে এদেরকে দণ্ড দেওয়াটা আমাদের একটু কঠিন হয়ে গেছে। তো আসলে কি ব্যাপারটা তাই যে গণমাধ্যম চিৎকার করলে কি দণ্ড দেওয়া কমে আসে, নাকি গণমাধ্যম চিৎকার না করলে তারা দণ্ডই পায় না? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে এই শুনি আলাপ করতে গিয়ে বলি যে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সুভাষ সিংহ রায়, যিনি হলমার্ক কেলেঙ্কারির যে সোনালী ব্যাংককে কেন্দ্র করে যে বিষয়টি, উনি সোনালী ব্যাংকের 10 জন পরিচালক এবং একজন চেয়ারম্যান, মোট 11 জন আছেন, তার একজন পর্ষদের একজন। তো আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা যত প্রশ্ন আছে এগুলো অনেকগুলো জানতে পারবো। জনগণের যে প্রশ্নগুলো আছে এই হলমার্ক কেলেঙ্কারি নিয়ে, সেগুলো উনি বলতে পারবেন। অর্থমন্ত্রীর ভূমিকা নিয়ে আপনি যে কথাটি বললেন, আমি একটু পিছনে যাই। যখন হলমার্ক কেলেঙ্কারির বিষয়টি প্রথম মিডিয়াতে আসলো, তখন বাংলাদেশ ব্যাংক কিন্তু সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য চিঠি দিয়েছিল ফরমালি। অর্থমন্ত্রী বললেন যে এটা তাদের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়, কিন্তু পরবর্তীতে অর্থমন্ত্রী পাবলিকলি এটা স্বীকার করেননি যে উনি যে এই মন্তব্য করেছিলেন এটা ভুল মন্তব্য করেছিলেন, কারণ কেন্দ্রীয় ব্যাংকের এই রেসপন্সিবিলিটি আছে। আমি আপনাকে আজকে চাইলে আমি এখানে আমার একটা ডকুমেন্ট দেখাতে পারি, যেটা ব্যাংক কোম্পানি আইন। এই ব্যাংক কোম্পানি আইনে স্পষ্টত এটা বলা আছে, এবং এই ব্যাংক কোম্পানি আইনে 2003 সালে যে সংশোধনীটি হয়েছিল সেখানে বাংলাদেশ ব্যাংকের এই অথরিটি আছে। ওই ব্যাংক কোম্পানি আইনের নিশ্চয়ই আপনার পত্রিকাটি ছাপা হয়েছে, এটা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। 46 নম্বর দ্বারা এই 6 এর সাথে অ্যাড হয়ে যে 6 নম্বর দ্বারা এটা রেফারেন্স হিসেবে এটা 2001 এর, এটা 2003 এর সংশোধিত। 2001 এর যে বিষয়টি ছিল ওইখানে কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব ছিল না, 2003 এ এসে কর্তৃত্বটি দেওয়া হয়েছে। তার অর্থ হলো অর্থমন্ত্রী শুরুতেই ওই দিন একটা ভুল তথ্য জাতিকে দিয়েছেন, বিভ্রান্ত করেছেন, এবং পুরো বিষয়টিকে মনে হয়েছে যিনি যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে উনি ডিফেন্ড করছেন। একইভাবে উনি গতকাল এবং আজকে মিডিয়াকে দোষারোপ করলেন। এবং আপনি যে বিষয়টি বলছেন সর্বশেষ, যে মিডিয়ার বাড়াবাড়ির জন্য, মিডিয়ার চিৎকারের জন্য উনি আজকে 6,666 কোটি টাকা, মোট আমরা জানি যে এই সোনালী ব্যাংকের কাছ থেকে হলমার্ক রূপসী বাংলা ব্রাঞ্চ থেকে 2,666 কোটি 48 লক্ষ টাকা তারা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এবং এর মাধ্যমে তারা নিয়ে গেছে। তো উনি বলছেন যে এখন 2,000 কোটি টাকা আদায় করা সম্ভব হবে, আর 666 কোটি টাকা মিডিয়ার চিৎকারের কারণে অলরেডি উনি এটা মাফ করে দিয়েছেন আজকের বক্তব্য অনুযায়ী। অর্থমন্ত্রী তিনি বলেছেন বেশি দণ্ড দেওয়া যাচ্ছে না, এবং উনি সাথে এই কথাটিও বলেছেন যে তোমরা যদি আরো চিৎকার করো তাহলে এই 2,000 কোটি আদায় করা যাবে না। কিন্তু বিষয়টি কি, মিডিয়াতে যখন এটা আসছে তারপরেও কিন্তু সরকার তৎপর হয়েছে। তার আগে কিন্তু আমরা সরকারের কোনো তৎপরতা দেখিনি, অর্থমন্ত্রীর কোনো বক্তব্য শুনিনি। বাংলাদেশ ব্যাংক 2010 সালে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। এটার একবারে সমস্ত ডকুমেন্ট আমার কাছে, আপনি চাইলে আমি দেখাতে পারি যে এগুলা বাংলাদেশ ব্যাংক 2010 সালে এই হলমার্কের টাকার ব্যাপারে তারা যে অনেক বেশি টাকা নিচ্ছে, শিপমেন্ট হচ্ছে না, এই ব্যাপারে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদকে সতর্ক করে দিয়েছিল, তারা তখন ব্যবস্থা নেননি। আর সুভাষ সিংহ রায় যে কথাটি বললেন যে এটা পরিচালনা পর্ষদের কোনো দায়িত্ব নয় সোনালী ব্যাংকের, তো সোনালী ব্যাংকের 3,500 কোটি টাকা হলমার্কের টাকা ছাড়াও আরো প্রায় 1,000 কোটি টাকা, তো মোর দেন সব মিলে প্রায় 4,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। তো 4,000 কোটি টাকার লোনের ব্যাপারে যদি পরিচালনা পর্ষদের কোনো দায় দায়িত্ব না থাকে, তাহলে এই ধরনের পরিচালনা পর্ষদের কি কোনো প্রয়োজন আছে? নাম্বার 1। নাম্বার 2, যে উনি বলছেন এটা অ্যাপ্রুভ না। তো অ্যাপ্রুভ না করলে আপনি যদি ওভারসি না করেন, একটা ব্যাংক কি করছে, ব্রাঞ্চ কি করছে, ব্রাঞ্চ এমডি কি করছে, এটা ওভারসি ভেরি মাচ এটা তাদের দায়িত্ব, এবং তারা কোনো না কোনো পর্যায়ে এটা অনুমোদন করেছেন। এবং বাংলাদেশ ব্যাংক তাদেরকে স্পেসিফিকলি অনেকগুলো কেস, হলমার্কের অনেকগুলো কেসে তাদেরকে সতর্ক করেছে, কিন্তু সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। আপনি যে কথাটি বলছেন জাহেদ চৌধুরী, ঠিক সেই বিষয়টি নিয়ে একটি শিরোনাম করেছে নিউ এজ। তারা বলছে যে হলমার্ক লোন স্ক্যাম, মিডিয়া হ্যাম্পার রিকভারি প্রসেস মোহিত, যেটি একটু আগে আমরা শুনলাম। এবং তারা বলছে যে টেনিউর অফ দ্য চেয়ারম্যান অফ 5 স্টেট ওন্ড ব্যাংকস এক্সটেন্ডেড। এটার একটি বিষয় আমি বলি, এটা আজকে যখন এই সমালোচনাটি চলছে, এই মুহূর্তে সরকার সমালোচকদের মুখে, সারা দেশের লোক যে মুখে কথা বলছে তার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে। 5টি ব্যাংক
এবং এর সঙ্গে সোনালী ব্যাংকের এই পরিচালনা চেয়ারম্যান পরিষদের যিনি চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। অন্যদের ক্ষেত্রে 2 বছর করে বাড়ানো হয়েছে, আর সোনালী ব্যাংকের ক্ষেত্রে বলা হয়েছে যে আরেকজন নিয়োগ না হওয়া পর্যন্ত হয়তো ওনাকেই পুনর্নিয়োগ দেওয়া হবে কিংবা আরেকজনকে দেওয়া হবে। তো যার বিরুদ্ধে এই কেলেঙ্কারির অভিযোগ, তার চাকরির মেয়াদ বাড়িয়ে দিয়ে সরকার তাকে পুরস্কৃত করছে। এই হলো সরকারের অবস্থা। অর্থমন্ত্রী দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছেন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। এই কথাটি কিন্তু আমার নয়, আমি সাংবাদিক হিসাবে শুধু আমার নয়, আজকে পার্লামেন্টে যে কথাটি আওয়ামী লীগের সিনিয়র 2 জন মেম্বার, একজন প্রেসিডিয়াম মেম্বার শেখ সেলিম এবং তুফাইল আহমেদ এটা বলেছেন। শেখ সেলিম দুজনেই আজকে সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে গণমাধ্যমকে দোষারোপ করাটা বোধহয় খুব একটা ঠিক হচ্ছে না। উনি কালকে যে কথাটি বলছেন, আমি লাস্ট একটা কথা বলে, যে উনি বলছেন 4000 কোটি টাকা কোনো টাকা নয়। মাননীয় অর্থমন্ত্রী এই কথাটি বলেছেন যে এইটা এখানে 40,000 কোটি টাকার মতো, যেখানে 40,000 কোটি টাকার লোন আমরা দেই সেখানে 4000 কোটি টাকা কোনো টাকা নয়। তো উনার কাছে 4000 কোটি টাকার দুর্নীতি কোনো টাকা নয়, হ্যাঁ উনি এই কথাটি বলতে পারেন, কারণ এই উনার অর্থমন্ত্রিত্বের আমলে আমরা জানি শেয়ার বাজার থেকে 1 লক্ষ কোটি টাকা চলে গেছে। সুতরাং ওনারা এত বড় দুর্নীতি যারা করে আসছেন তাদের কাছে 4000 কোটি টাকা কোনো টাকা নাই হতে পারে। সিংহ রায়ের কাছ থেকে একটু শুনি, আপনি বিদ্যুৎ ক্ষেত্রে 20,000 কোটি টাকা চলে গেছে দুর্নীতির মাধ্যমে, ওনার কাছে এটা না হতে পারে। একটু আপনার জাহেদ চৌধুরীর যে প্রশ্নগুলো উনি উত্থাপন করেছেন তার সঙ্গে আমি একটু জিনিসটিকে অন্যভাবে বলি, যে উনি বলছেন যে যদি পরিচালনা পর্ষদ অনুমোদন নাই দেয় তাহলে এই পরিচালনা পর্ষদ থেকে আসলে লাভ কি। আমি ব্যাপারটিকে যদি একটু আপনার কাছ থেকে এভাবে জানতে চাই, আপনি যে বলছেন যে এটি পরিচালনা পর্ষদের অনুমোদন দেওয়া হয়, অনুমোদন পেয়ে এই টাকাটি যায়নি, তাহলে এই যে 3,500 কোটি টাকা বা 4,000 কোটি টাকা যাই হোক না কেন, এই 4,000 কোটি টাকা যে চলে গেল, এই যে হিসাবের গরমিল, এটিও কি পরিচালনা পর্ষদ দেখেনি? মিথিলা আপা, আপনাকে ধন্যবাদ। অডিট হয়নি, এই কাজটা ওনারা দেখেন নাই কেন? ব্রাঞ্চে যে অডিট হলো না, আমি যে কোনো কম অঙ্ক নয় সেটি তো আপনি নিশ্চিত। জাহিদ ভাইয়ের কোনো কথার আমি দ্বিমত পোষণ না করে আমি কিছু কিছু শব্দ যোগ করব, বাক্য যোগ করব। খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি আবারও বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি। যখন 30শে মে যখন এটা আবিষ্কৃত হলো যে এখানে একটা লোপাটের ঘটনা ঘটেছে, এরপর থেকে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদ যে ফাংশনাল অডিট করানোর মাধ্যমে এটা যে আইডেন্টিফাই করলো এবং চিহ্নিত করলো কারা কারা যুক্ত আছে, একেবারে ক্যাটাগরি করে যোগ করা হয়েছে, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আমি অবশ্যই একটু সুভাষ সিংহ রায় একটু যোগ করে রাখি, 30শে মে কিভাবে আবিষ্কৃত হলো এটি, কারা আবিষ্কার করলেন? বাংলাদেশ ব্যাংকের আইন আছে যে 30শে মে জিনিসটি প্রকাশিত, আমি সবই বলবো আজকে। 30শে মের আবিষ্কার হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে যে কোনো ব্রাঞ্চ বছরে অন্তত 2 বার অডিট করতে হবে। গত 2 বছরে এটার অডিট করা হয়নি এই ব্রাঞ্চটি। আবার দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ ব্যাংকের আইনে ডাইরেক্টরদের কার্যক্রম কি তা বেঁধে দেওয়া আছে, বলা হয়েছে ব্রাঞ্চ ব্যাংকিং কিংবা রেগুলার ব্যাংকিং আমি করতে পারবো না। আবার বলি, ব্রাঞ্চ ব্যাংকিং এবং রেগুলার ব্যাংকিং 1200 ব্রাঞ্চ সম্বন্ধে আমার কাছে কোনো রিপোর্ট আসবে না। রিপোর্ট আসবে ম্যানেজিং ডিরেক্টরের কাছে, রিপোর্ট আসবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে, ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন। আপনি আমার কাছে এই একটা জিনিস আমি খুব খটকা লাগে, যখন আমি একটি পেশাগত কারণে যখন দেশের বাইরে ছিলাম এবং আমার হাতে একটি বই আছে যে ইতালি সফর রবীন্দ্রনাথ ও মুসলিন প্রসঙ্গ, এই যে ডক্টর কল্যাণ কুমার কুন্ডু, তিনি ট্যাগর সেন্টার লন্ডনের দায়িত্বপ্রাপ্ত, ওনার একটা আমন্ত্রণে আমি গিয়েছিলাম ব্রিটেনে, এবং বাংলাদেশ আমেরিকান ফার্মাসিস্ট সোসাইটির আমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে ব্যত্যয় ঘটনা হলো যে এই যে সংবাদপত্রে আসানোর চেষ্টা করা হলো যে আমি এখানে নাই, আমি কিন্তু রেগুলার ব্যাংকার না, এটা কিন্তু ভুল বোঝাবুঝির অবকাশ হয়ে গেছে। এবং একদম দায়িত্বহীন হয়ে বলছি, আজকে দর্শকদেরকে সামনে রেখে বলছি, সামান্য পরিমাণ কোনো সংযোগ যদি এই হলমার্ক ঘটনার সাথে আমার সংযোগ থাকে, সেটি একটি ভিন্ন বিষয়। আমরা যদি পুরো বিষয়টিকে অন্যভাবে দেখি, এটি আপনার ব্যক্তিগত অংশীদারিত্ব বা ব্যক্তিগত বিষয় না, আমরা ব্যক্তিগত বিষয় বলছি না, দীর্ঘদিন থেকে ওনাকে ব্যক্তিগত বিষয় বলছি না। তবে তুফাইল আহমেদ সাহেব, মানে আওয়ামী লীগের যে খুবই সিনিয়র প্রবীণ সদস্য তুফাইল আহমেদ সাহেব আজকে কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটি, প্রশ্নটি তুলেছেন যে সোনালী ব্যাংকের মতো কিংবা এই জাতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এইরকম রাজনৈতিক নিয়োগ দেয়াটা কতটুকু যুক্তিযুক্ত, এবং এই রাজনৈতিক নিয়োগের কারণে আমি একটু শেষ করি, এখানে একটু বলি যে এই যে আমাদের পত্রিকাতে, আমার দেশে অন্যান্য পত্রিকায় ছাপা হয়েছে, এটা নতুন করে আলাদা কিছু না, এই যে সোনালী ব্যাংকের যারা পরিচালক আছেন তাদের তালিকা ছাপা হয়েছে, তাদের ছবি ছাপা হয়েছে।
তো এখানে দেখা গেছে যে 5 জন আমাদের সুভাষ দাস সহ যাদের কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে আলাদা কোনো অভিজ্ঞতা নেই, কিংবা সোনালী ব্যাংকের পরিচালক হওয়ার জন্য প্রফেশনালি যদি আমি চিন্তা করি, ওনাদের আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের বহু নিজে স্বীকার করেছেন যে আমি সেটা বলছি আমি রেগুলার ব্যাংকার নই, উনি বলছেন এই কথাটি তুফাইল আহমেদ সাহেব তুলেছেন ব্যাংকার হওয়ার জন্য না, আপনি অর্থনৈতিক ক্ষেত্রে ওর সাথে রিলেটেড পরিচালক। তো আওয়ামী লীগের 5 জন, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 জন 6 জন লোক আছেন 10 জনের মধ্যে যাদের কোন রকম সংশ্লিষ্ট এই ব্যাংকিং এর সাথে নেই, তাদেরকে তারা রাজনৈতিক নিয়োগ দিয়ে পরিচালক নিয়োগ করা হয়েছে। তো আমার প্রশ্নটি হলো এইখানে যে রাজনৈতিক নিয়োগ আপনাদের দেওয়া হয়েছে, এটা আগেও হয়েছে, আপনি এরপরে আমাকে বলবেন যে অতীত সরকারের আমলে হয়েছে, অবশ্যই অতীত সরকারের আমলে হয়েছে, এখন সেটা অনেক বেড়ে গেছে। তো আপনারা এখানে বসে যে শুধুমাত্র আপনারা চেক দেননি এই কথাটি নয়, আপনার উপদেষ্টার নাম এসেছে, উনি কিভাবে হলমার্কের 3টি প্রোগ্রামে যোগ দিয়েছেন, হলমার্কের এমডির সঙ্গে তার কি সম্পর্ক, আপনার মন্ত্রীর নাম এসেছে, প্রতিমন্ত্রী কামরুল সাহেবের নাম এসেছে, যে তারা কিভাবে হলমার্কের এমডির সাথে সংশ্লিষ্ট এবং কিভাবে সোনালী ব্যাংকের এই ঘটনা, উনি যে অডিটের কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের অডিটে, এই অডিট চলার সময় একজন উপদেষ্টা ওই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হয়ে অডিটকে কিভাবে প্রভাবিত করেন, সেটা টু দি পয়েন্ট একবার স্পেসিফিক কেস পত্রিকায় রিপোর্ট হয়েছে। এগুলো কোনো জবাব সরকার দিতে পারেনি, আমি অতিরিক্ত বাকবিস্তার করতে চাই না। এর সাথে রাজনৈতিক সম্পর্ক জয় চৌধুরী একটা বিষয় একটু স্পষ্ট করি, সুভাষ সিংহ, আমি একটা বিষয় স্পষ্ট করি যে আপনার ব্যক্তিগত সম্পৃক্ততা বিষয়টি একেবারেই ভিন্ন এবং সেটি নিয়ে আসলে আমাদের আজকে অনুষ্ঠানটি না হলেই ভালো। আমরা সেই অনুষ্ঠান আজকে নয়, জার্নাল সেটি অনুষ্ঠান নয়, বরং আমরা সেই দিক থেকে না চিন্তা করে যে প্রশ্নটি আপনার কাছে আমার পক্ষ থেকে ছিল, 71-এর পক্ষ থেকে ছিল, যে এই পুরো বিষয়টা আপনি বারবারই বলছেন যে 30শে মে আবিষ্কৃত হয়েছে। বলা কি ভালো না যে 30শে মে সেটি পত্রপত্রিকায় এসছে, মানুষ আসলে জেনেছে মিডিয়ার মাধ্যমে, এবং তারপরেই কিন্তু আপনি যেটি বলছেন যে কার দায়িত্ব ছিল, কে জড়িত ছিলেন, কে সম্পৃক্ত ছিলেন না, সেই বিষয়গুলো প্রশ্নগুলো একটু দেখে নেই। নিউ নেশনের প্রধান শিরোনাম, SCB বসেস অর্থাৎ স্টেট ওন্ড যে কমার্শিয়াল ব্যাংক আছে সেই বসেস রিটেইনড, অর্থাৎ ওই একই খবর, 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে চেয়ারম্যান তাদের মেয়াদ আবারও বৃদ্ধি করা হয়েছে। এক্সপার্টস কোয়েশ্চেন দেয়ার পারফরমেন্স, তাদের সক্ষমতা নিয়ে তাদের পারফরমেন্স নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে। নয়াদিগন্ত প্রশ্ন করছে একের পর এক কেলেঙ্কারি, তবু মেয়াদ বাড়লো এনসিবি চেয়ারম্যানদের। দেখা যাচ্ছে এটি আসলে পত্রিকাদের। মিথিলা, আমি একটু সুযোগ নিয়ে বলি, যখনই পরিচালনা পরিষদের নজরে এসেছে তখনই আমরা একের পর এক পদক্ষেপ নিয়েছি, একের পর এক। উনি যদি সোনালী ব্যাংকের বোর্ড ডিভিশন যে কিংবা যে কোনো জায়গার থেকে উনি, এবং এটা শুধু সোনালী ব্যাংকে না, আমাদের ব্যাংকের নিয়মই হচ্ছে যে 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত কাগজ চলে যায় সেন্ট্রাল ব্যাংকে, সমস্ত কাগজ চলে যায়। আমি যদি এখন বলি যে আজকের যিনি গভর্নর, তিনি গত সরকারের সময় প্রথমে সোনালী ব্যাংকের ডাইরেক্টর ছিলেন, পরবর্তী জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এবার উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। উনি সোনালী ব্যাংকের ডাইরেক্টর হওয়ার আগে কি ওনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল ব্যাংকিং ক্ষেত্রে? কারণটা হচ্ছে মিথিলা, আমি অর্থনীতিবিদ। এখন আপনি যদি একটা কথা বলার চেষ্টা করা হয় যে শুধুমাত্র অর্থনীতিবিদরাই পরিচালনা পরিষদে থাকবে, এটা কিন্তু সঠিক অর্থে না। কারণ ব্যাংকিং কোম্পানি আইনে কিন্তু ক্যাটাগরিক্যালি বলে ওনার কাছে কোম্পানি আইন আছে যে কারা কারা কত পোর্শন কিভাবে আসবে, কোন ক্ষেত্রের থেকে, নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে কত আসবে, ব্যবসায়ীদের পক্ষ থেকে কতটুকু আসবে, অর্থনীতিবিদদের কত, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পক্ষ থেকে কয়জন আসবে, এই সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু ব্যাংকিং কোম্পানি আইন তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের আইনে। এখন যে কথাটা সবচেয়ে বলার প্রয়োজন, যেটা মিথিলা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনি দৃষ্টি আকর্ষণ করছেন এ কারণেই যে পরিচালনা পরিষদের নজরে আসার পর পরিচালনা পরিষদ দায়িত্ব পালন করেছে কিনা। সেখানে একটা সেন্টেন্স যে আমি তো এখানে স্পষ্ট করে বলছি, এটা মিডিয়া রিপোর্ট হয়েছে যে 2010 সালেই বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদকে মেজাজ হলমার্ক ফ্যাশনের নামে $39 লাখ ঋণপত্রের বিপরীতে সীমা অতিরিক্ত প্রি শিপমেন্ট সুবিধা দেওয়ার তথ্য জানায়। একই পরিদর্শনে হলমার্ক ফ্যাশনের অনুকূলে সীমা 60 লাখ টাকা অতিক্রম করে 3,50 লাখ করার তথ্য পায় কেন্দ্রীয় ব্যাংক। তো এগুলো তো আপনার দফায় দফায় সেন্ট্রাল ব্যাংক সোনালী ব্যাংকে এটা জানিয়েছে, কিন্তু আপনারা ব্যবস্থা নেননি যতক্ষণ না এটা মিডিয়ায় প্রচারিত হয়েছে। এখন মিডিয়াকে দোষ, প্রথম মিডিয়া আসেনি, মিডিয়া দোষ দিচ্ছি না আমি মিডিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বলছি, জেনেছেন সেই তথ্যটা আসছে। না প্লিজ আমি ক্যাটাগরিক্যালি বলছি, আপনি লিখেন। 30শে মে যখন বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হলো যে এরকম একটা অনিয়ম ঘটছে,
এখানে, তখনই কিন্তু আমরা ফাংশনাল অডিট করাই এবং যতগুলো কার্যক্রম সেটা কিন্তু এই পরিচালনা পরিষদ করেছে। পরিচালনা পরিষদকে আপনি অন্য কারণে দোষারোপ করতে পারেন। যে সমস্ত 3 বছরে যে সমস্ত ঋণগুলো অনুমোদিত হয়েছে সেই ঋণগুলো নিয়ে আপনি কাটাছাড়া করতে পারেন, যেখানে বোর্ড দ্বারা অনুমোদিত। জানবার পরে ব্যাংক কি দায়িত্ব পালন করেছে, বিশেষ পরিচালনা পরিষদ যথাযথ দায়িত্ব পালন করে এবং আপনার ব্যাংক 4000 কোটি টাকা লোন দিল, একটা অজ্ঞাত আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছ থেকে আমি একটু জানতে চাইবো কারণ আমরা আসলে ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। আমাদের 71 জার্নালের লক্ষ্যটি একটু ভিন্ন থাকে সাধারণত, তারপরেও এটি আসলে যেহেতু সুভাষ সিংহ রায় আছেন আজকে অনুষ্ঠানে উপস্থিত, জাহেদ চৌধুরী আছেন, সেই জন্য প্রসঙ্গটি বারবারই সাংবাদিক হিসেবে আপনার আগ্রহটি বেশি। কিন্তু আমি একটু জানতে চাচ্ছি, আপনি যেটি বলছেন যে পরিচালনা পর্ষদ এর পর কি পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয়টা কি এরকম হয়ে গেল না যে গণমাধ্যমে আসলে পরিচালনা পর্ষদের দায়িত্বটি পালন করে ফেললো? কারণ গণমাধ্যম যখন আপনাদেরকে দেখিয়ে দিল তখনই আপনারা পদক্ষেপ নেওয়া আরম্ভ করলেন। আসলে তো পরিচালনা পর্ষদের দায়িত্ব আরো আগেই ছিল। কিন্তু একটা জিনিস দায়িত্ব নিয়ে বলছি, পরিচালনা পরিষদের এখতিয়ারই নাই। পরিচালনা পরিষদের এখতিয়ার নাই কোনো ব্রাঞ্চ সম্বন্ধে জানবার। যখন তাকে দৃষ্টি আকর্ষণ করা হবে, তাহলে এই এখতিয়ারটি কার? স্পেসিফিক পার্টিকে এত টাকা দেওয়ার পর যদি এখতিয়ার নাই, আমরা টোটাল ডিসবার্সমেন্টে কত পার্সেন্ট লোন, তাহলে এই এখতিয়ারটি কার? এই দায়িত্বটি কার? কিন্তু ভুল বোঝাবুঝি অবকাশ হয়ে গেছে এখানে, একদম ক্যাটাগরিক্যাল ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দায়িত্ব পরিচালনা পরিষদে অবশ্যই রয়েছে। আমি তো যেমন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন, আমি বলি সুভাষ সিংহ, আমাকে যদি একটু স্পেসিফিক্যালি বলেন, খুব নির্দিষ্ট করে বলেন, আপনি বলছেন যে পরিচালনা পরিষদের এটি দায়িত্ব নয়, এই যে 4000 কোটি টাকার একটি 9-6 হয়ে গেল, দায়িত্ব আছে অবশ্যই, না না আপনি বলছেন যে এটি অনুমোদন দেয়নি পরিচালনা পর্ষদ, আটকায় পরিচালনা পর্ষদ এটির অনুমোদন দেয়নি, তাহলে আসলে এটির মূল দায় কার বলে আপনি মনে করেন? আমি দায় তো বলছি, দায় পরিচালনা পরিষদ দায় অবশ্যই নেবে। দায়িত্বটি কার ছিল? অবশ্যই ম্যানেজমেন্টের, অবশ্যই ম্যানেজমেন্টের। তার মানে আপনি কি বলছেন যে গণমাধ্যম এই যে পরিচালনা পর্ষদকে দায়িত্ব দিচ্ছে, দায় দিচ্ছে এবং দোষারোপ করছে, গণমাধ্যম সঙ্গে সঙ্গে আজকে সংসদেও দেখা যাচ্ছে সাংসদরাও বলছেন, তাহলে কি আপনি বলছেন যে এই দায়টি আসলে আপনাদেরকে অযৌক্তিকভাবে চাপানো হচ্ছে? কোনো অযৌক্তিক কথা বলছি না। আমি খুব মিথিলা আপা, খুব আমি মানে আমার কথা মনে মধ্যে কোনো ফাঁক নাই, আমি যা বলার চেষ্টা করছি খুব স্পষ্ট করে বলি। আমি এই দায় এড়াতে পারবো না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাড়ির যখন মূল্যবান কোনো জিনিস চুরি হয় তখন বিশ্বস্ত যে লোকটি, তারপরেও কিন্তু সন্দেহের তীর আসতেই পারে যতক্ষণ পর্যন্ত এটা উদ্ঘাটিত না হবে। আমি একটা কথা খুব, কিন্তু সুভাষ সিংহ রায় সেক্ষেত্রে যখন ওই বিশ্বস্ত লোকটি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তখন উনি বলছেন যে উনি সাথে জড়িত নয়, উনি বলছেন পরিচালনা পর্ষদ জড়িত নয় উনি বলছেন। কিন্তু আমার প্রশ্নটি অন্য জায়গায়। আমার প্রশ্নটি হচ্ছে, তাহলে একজন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে এবং গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তি হিসেবে আপনি কেন গণমাধ্যমকে এসে বলছেন না যে পরিচালনা পর্ষদ এর দায় নিতে পারে না, এর দায় হচ্ছে ম্যানেজমেন্টের বা কর্তৃপক্ষ? আমি সেই বিষয়কে রাখছি না, আমি যেটা ঘটনা সেটা বলছি। আমি আপনি কেন যাচ্ছেন না? আপনি তো গণমাধ্যম কর্মীও। আমি হেডে বলছি তো, আমি কিন্তু অস্বীকার করছি না। আমার এই যে সম্পাদিত যে পত্রিকাটি, সেই ওয়েব পেজে সমস্ত নিউজ কে নিয়ে গেছে? অবশ্যই নিয়ে যায়নি, সমস্ত নিউজ যাবে। কিন্তু আপনি তো পরিচালনা পর্ষদ হিসেবে, পরিষদের সদস্য হিসেবে আপনার সেই দায়িত্বটি রয়েছে। আমার দায়িত্ব রয়েছে। এই যে অনুমোদন দেওয়ার দায়িত্ব আপনার নয় এবং এটি যে আসলে কর্তৃপক্ষের দায়িত্ব, ম্যানেজমেন্টের দায়িত্ব, সেই বিষয়টিকে আপনি সামনে আনেন। আমি মূল জায়গায় কিন্তু যেতে পারছি না। আপনি যখন ব্যাক টু ব্যাক এলসির যে 80-র দশকে যখন চালু করা হয়েছিল তখন কিন্তু ব্যাংক ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই কাজটি সে করতে পারবে, অনুমোদন দিতে পারবে, সে ব্যাংকে দিতে পারবে এলসি। একজনের এলসি নিয়ে আরেকজন এলসি পারচেজ করছে। দেখুন মিথিলাবা, এইটা যদি ওই সময় একটা সীমারেখা করে দেওয়া হতো, একটা সার্কিট ব্রেকার দিয়ে দেওয়া হতো যে এতটার বেশি সে করতে পারবে না। যারা ব্যাংকে নিয়ে আইন প্রণয়ন করছেন, যারা ব্যাংক দেখভাল করছেন, অর্থনীতি দেখভাল করছেন, তাদের কি দায়িত্ব ছিল না অনেক আগে এটাকে সংশোধন করার? কথা আমি আবার পরিষ্কার করবো, এই যে কোনো পরিমাণ অর্থের অনুমোদন আপনি পরিষ্কার করেছেন আমার মনে হয়। আইবিপি হচ্ছে এটা কিন্তু ওই অর্থে ঋণ নয়। এখনো বলছি, যেই টাকা যারা বলবে যে 4000 কোটি টাকা কোনো টাকা না, তাদের সাথে আমি একমত না। মানুষের ক্ষুদ্র সঞ্চয় একত্রিত হয়ে, বৃহৎ সঞ্চয় একত্রিত হয়ে বিনিয়োগে যায়, সেই বিনিয়োগ কিন্তু দেশ এগিয়ে যায়। অর্থাৎ দায় এড়ানোর কোনো স্কোপ নাই। আমি যদি কতটুকু দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি সেটা একটি বিষয়, আর কতটুকু আমি এর সঙ্গে সংযুক্ত হয়েছি সেটা আর একটি বিষয়। অর্থাৎ এই দুটোকে গুলিয়ে ফেলা কিন্তু এক করা ঠিক নাই। সুভাষ সিংহ রায়, আপনি যেটি